শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ৭১-এর মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। প্রথম প্রহরে আলোর মিছিল। পিছিয়ে গেল পদ্মা সেতুর দুটি পিলার যুক্ত করে প্রথম স্প্যান বসানোর কাজ। যান্ত্রিক সমস্যায় কারণ বলছেন সংশ্লিষ্টরা, গতি আসবে নতুন হ্যামার যোগ হলে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ঘটছে জালিয়াতির ঘটনা। নিরাপদ সেবা দিতে এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম জোরদার। অপরাধীদের শাস্তি নিশ্চিতের তাগিদ প্রযুক্তিবিদদের। এবং মৌসুমের শুরুতেই নাব্য সংকটে ভোলা থেকে ঢাকা বরিশাল লক্ষ্মীপুরের নৌপথ। দুবছরের কারণে নানা ঝুঁকি, দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। দেখছিলেন শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি কাজল আব্দুল্লাহ। দর্শক, শুরুতেই জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতির খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dasebd.org-তে। দর্শক, ডিএসসির তিনটি সূচকের মধ্যে কিন্তু আমরা দেখছি যে সকাল থেকেই তিনটি সূচকই ঊর্ধ্বমুখী অবস্থায় অবস্থান করছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত ডিএসসি এক্স যে সূচকটি, এই সূচকের কিন্তু অবস্থান আমরা দেখছি ৪,৮১৫ পয়েন্টে। এছাড়া ডিএসসি এস যে পয়েন্টটি, সে পয়েন্টটি কিন্তু আমরা দেখছি যে এখন অবস্থান করছে ১,১৪৩ পয়েন্টে। এছাড়া তৃতীয় যে সূচকটি, সেই সূচকটির কিন্তু অবস্থান ডিএসসি 13। সেক্ষেত্রে এই সূচকটির অবস্থান কিন্তু আমরা দেখছি যে ১,৭৭৮ পয়েন্টে রয়েছে। এছাড়া এখন পর্যন্ত কিন্তু শেয়ার লেনদেন হয়েছে, আমরা দেখছি যে ১৬,৮৯৩টি শেয়ার লেনদেন হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের এবং মিউচুয়াল ফান্ডের। সেক্ষেত্রে যার বাজার মূল্য কিন্তু ৮৪,৫৯,০০,০০০ টাকা। সেক্ষেত্রে আমরা যদি দেখি যে কোন কোন এমন সংখ্যা প্রতিষ্ঠানে যে প্রতিষ্ঠানগুলো শেয়ারের দর বেড়েছে, এমন সংখ্যা কিন্তু ১৫২টি শেয়ারের দর বেড়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা আমরা দেখছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। এবং এখন পর্যন্ত এরকম অপরিবর্তিত রয়েছে শেয়ার বা প্রতিষ্ঠানের যেগুলো দাম, সেগুলো ৩০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম অপরিবর্তিত রয়েছে। এছাড়া নিম্নমুখী অবস্থা রয়েছে কিন্তু ৩৭টি প্রতিষ্ঠানের শেয়ারের দর। সেক্ষেত্রে দর্শক, আমরা যদি দেখি যে এরকম 20টি প্রতিষ্ঠানের তালিকায়, সেক্ষেত্রে প্রথমে আমরা দেখব যে ডিএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে কিন্তু প্রথমে আমরা দেখছি যে রয়েছে যে আমরা দেখব যে লাফার্জ সুরমার সিমেন্ট। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির শেয়ারের দর আমরা দেখছি যে এখন অবস্থান করছে ৭৭.৫০ টাকা। এছাড়া তার সর্বোচ্চ মূল্য ছিল ৭৮.১০ টাকা, সর্বনিম্ন ছিল কিন্তু ৭৭ টাকা। সেক্ষেত্রে দ্বিতীয় অবস্থানে রয়েছে পেনিনসুলা। প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে ২৮.১০ টাকা, যার সর্বোচ্চ ছিল ২৮.৪০ টাকা। এছাড়া সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানের শেয়ারের দর ২৭.১০ টাকা। এছাড়া তৃতীয় অবস্থানে রয়েছে আমরা দেখছি যে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে ২২.১০ টাকা, যেটি সর্বোচ্চ ছিল এই শেয়ারের দরটি ছিল ২২.৩০ টাকা। এছাড়া সর্বনিম্ন ছিল ২১.৪০ টাকা। এছাড়া চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন কিন্তু রয়েছে ৪৩ টাকা। সেক্ষেত্রে সর্বোচ্চ কিন্তু ছিল, আমরা দেখেছি যে প্রতিষ্ঠানটির শেয়ারের দর ছিল ৪৩.৪০ টাকা, যার সর্বনিম্ন ছিল ৪২.৭০ টাকা। এছাড়া পঞ্চম অবস্থানে রয়েছে দর্শক, আমরা দেখছি যে শাসা ডেনিমস। প্রতিষ্ঠানটির শেয়ারের দর রয়েছে সেক্ষেত্রে ৬০.৯০ আমরা দেখছি সর্বোচ্চ। সেক্ষেত্রে অফিসের ওয়েবসাইট এখন পর্যন্ত কিন্তু আমরা শেয়ারটির সর্বোচ্চ ছিল কিন্তু ৬১.৯০ টাকা। সেক্ষেত্রে দর্শক, আমরা কিন্তু ডিএসসির যে তিনটি সূচক রয়েছে, তিনটি সূচক এখন পর্যন্ত সর্বোচ্চ পর্যায়ে এবং ঊর্ধ্বমুখী প্রবণতা কিন্তু লেনদেন চলছে। সেক্ষেত্রে এখন পর্যন্ত আপনাদের জানিয়ে দিলাম ডিএসসির সর্বশেষ খবরাখবর। চলে যাচ্ছি পরের সংবাদে। ১ ডিসেম্বর শুরু হলো মহান বিজয়ের মাস। ১৯৭১ সালের এই মাসেই অর্জিত হয় আমাদের স্বাধীনতা। দীর্ঘ প্রায় ৯ মাসের সশস্ত্র যুদ্ধ শেষে এ মাসে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণ করে পাকিস্তানি হানাদার বাহিনী।
1971 সালে 1 ডিসেম্বরেই শত্রুমুক্ত হয় বাংলাদেশের অনেক অঞ্চল। বিভিন্ন অঞ্চলকে শত্রুমুক্ত করতে এদিনই চলতে থাকে বিভিন্ন মিশন ও পরিকল্পনা। এদেশের দামাল ছেলেরা মরিয়া হয়ে ওঠে একের পর এক সফল অপারেশনের মাধ্যমে পাক বাহিনী ও সহযোগী রাজাকারদের মনোবল ভেঙে দিচ্ছিল। আর বাঙালি অধীর আগ্রহে গুনছিল শেষ প্রহর, কখন আসবে সেই কাঙ্ক্ষিত স্বাধীনতা। সর্বশেষ এ মাসেই 16 তারিখে আসে সেই মাহেন্দ্রক্ষণ, আসে বাঙালি সে কাঙ্ক্ষিত মহান স্বাধীনতা। পৃথিবীর বুকে জন্ম নেয় রক্তিম সূর্যের একটি লাল সবুজের দেশ আমাদের বাংলাদেশ। বিজয়ের মাসের প্রথম প্রহরে রাজধানীর ধানমন্ডি 32 নম্বরে আলোর মিছিল ও প্রদীপ প্রজ্বলন করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কেন্দ্রীয় কাউন্সিল। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মরণ এবং মুক্তিযুদ্ধের চেতনা ও বিশ্বাসকে প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে এই কর্মসূচি পালন করছেন তারা। বিজয়ের মাসের প্রথম মুহূর্তটিকে স্মরণ করতে স্লোগানে স্লোগানে মুখর হয়ে ওঠে ধানমন্ডি 32 নম্বরের পুরো এলাকা। আলোর মিছিলে অংশগ্রহণকারীরা জানান, ভবিষ্যতে বাংলাদেশ হবে মুক্তিযোদ্ধা ও স্বাধীনতা প্রেমীদের দেশ। 1 ডিসেম্বরকে জাতীয় মুক্তিযোদ্ধা দিবস হিসেবে পালন করারও দাবি করেছে সংগঠনটি। এবার অর্থ বাণিজ্যের খবর। চলতি মাসের মধ্যে পদ্মা সেতুর 2টি পিলার যুক্ত করে প্রথম স্প্যান বসানোর কথা থাকলেও সেটি পিছিয়ে গেছে। সংশ্লিষ্টরা বলছেন, যান্ত্রিক সমস্যার কারণে নির্ধারিত সময়ে পিলার নির্মাণের কাজ শেষ করা যায়নি। তবে নতুন একটি হ্যামার যোগ হলে এ কাজে গতি আসবে বলে আশাবাদ তাদের। এর মধ্যেই মাওয়া ইয়ার্ডে শেষ করা হয়েছে পুরো একটি স্প্যান তৈরির কাজ। পদ্মা সেতু এলাকা ঘুরে এসে রিপোর্ট করছেন এহসান জুয়েল, ছবি তুলেছেন সাইফুল ইসলাম। মাওয়া ইয়ার্ডে এই বিশাল কর্মযজ্ঞই বলে দিচ্ছে এখানে তৈরি হচ্ছে পদ্মা সেতুর পিলার, সুপারস্ট্রাকচার ও সাবস্ট্রাকচার, যেগুলো পরে মাঝ নদীতে নিয়ে ব্যবহার করা হবে মূল সেতুর নির্মাণ কাজে। গত আগস্ট মাসে চীন থেকে জাহাজে করে আনা ছোট ছোট 129টি টুকরো স্প্যানকে জোড়া লাগিয়ে এর মধ্যে তৈরি করে ফেলা হয়েছে পদ্মা সেতুর প্রথম স্প্যান, যা 2টি পিলারের মধ্যে বসে তৈরি করা হবে সংযোগ। আর গার্ডার সহ দ্বিতল সুপারস্ট্রাকচার বসে দেওয়া হলে এর নিচ দিয়ে চলবে ট্রেন ও উপর দিয়ে অন্য যানবাহন। পদ্মা সেতুর 2টি পিলারের মধ্যে সংযোগ তৈরির জন্য নিজেদের ইয়ার্ডে প্রথমবারের মতো তৈরি করা হয়েছে এই স্প্যানটি। পরবর্তীতে শক্তিশালী ক্রেনের মাধ্যমে এটিকে নিয়ে যাওয়া হবে মাঝ নদীতে আর বসিয়ে দেওয়া হবে এই মাওয়া প্রান্তের 6 ও 7 নম্বর পিলারের মধ্যে। আর এরপর জাজিরা প্রান্তের 37 ও 38 নম্বর পিলারের মধ্যে বসানো হবে আরও একটি স্প্যান। এর ফলে আগামী 2-1 মাসের মধ্যেই পদ্মা নদীর দুপ্রান্তে দৃশ্যমান হয়ে উঠবে 2টি স্প্যান। স্প্যান বসানোর জন্য তাই দিনরাত কাজ চলছে নদীর জাজিরা প্রান্তে। এর মধ্যেই 37 ও 38 নম্বর পিলার দুটির পুরো নির্মাণ কাজ শেষের দিকে। ক্রমান্বয়ে শুকনো মৌসুমের সুবিধা কাজে লাগিয়ে মাওয়া প্রান্তে বাড়ানো হবে কাজের গতি। আমাদের যে 1,29,000 টন স্টিল লাগবে পাইল প্রোডাকশনে, তার 1,26,000 টন অলরেডি সাইটে চলে আসছে। তার মানে এই প্লেট থেকে 30,000 মিটার পাইল তৈরি হবে, তার 18,000 মিটার পাইল অলরেডি কমপ্লিট হয়ে গেছে। আগে জার্মানি থেকে 2,400 কিলোজুল ক্ষমতা সম্পন্ন 2টি হাইড্রোলিক হ্যামার আনা হলেও এর মধ্যে একটি হ্যামারে ত্রুটি দেখা দেয়ায় পিলার নির্মাণের কাজে দেরি হচ্ছে। তাই ডেনমার্ক থেকে এবার 2,000 কিলোজুলের আরও একটি নতুন হ্যামার আনার পরিকল্পনা করা হচ্ছে। বিশ্বের যে সবচেয়ে হেভি হ্যামার নিয়ে আসছিল সেটা ট্রাবল দেখা দেয়, পরে আরেকটা হ্যামার নিয়ে আসছে, ওরা আরেকটা হ্যামার নিয়ে আসার চেষ্টা করতেছে, পিছায় যেটুকু পড়ছে এটুকুন কাভার করা। স্প্যানগুলো ইয়ার্ড থেকে নদীতে নিয়ে যেতে গত সপ্তাহে মাওয়া এসে পৌঁছেছে 3,600 মেট্রিক টন ক্ষমতার নতুন একটি ক্রেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এখন পর্যন্ত মূল সেতুর কাজ 38 ভাগ শেষ হওয়ার কথা থাকলেও শেষ হয়েছে 35 ভাগ। এহসান জুয়েল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। বেশিরভাগ ক্ষেত্রেই অন্য ব্যবসার সঙ্গে ব্যাংকিং কার্যক্রম চালাতে গিয়ে গ্রাহকদের পাশাপাশি নিজেদের সুরক্ষাও নিশ্চিত করতে পারছে না মোবাইল ব্যাংকিং এজেন্টরা। এতে বাড়ছে নম্বর জালিয়াতি আর ভুয়া SMS এর মাধ্যমে টাকা হাতিয়ে নেওয়ার ঘটনা। যদিও সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, নিরাপদ সেবা নিশ্চিতে অঞ্চল ভিত্তিক এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করছেন তারা। তবে নেটওয়ার্ক ভিত্তিক সেবা হওয়ার পরও বেশিরভাগ ঘটনায় অপরাধ চক্র নিশ্চিত না হওয়ায় জালিয়াতি বন্ধ হচ্ছে না বলে মত ব্যাংকিং প্রযুক্তি বিশেষজ্ঞদের। জুবাইর ফয়সালের রিপোর্ট।
ব্যালেন্স চেক করে ব্যালেন্সে টাকা নাই, কিন্তু ঠিকই আমার মেসেজ এসে পড়ছে। টাকাটা আমার ফেরত দিতে হইব, কেমনে দিবেন এটা কেমনে কি করবেন এটা আপনি জানেন। আমি বলছি না, আমার কাছে টাকা আসে নাই। দেশ জুড়ে হরহামেশাই ঘটছে মোবাইল ব্যাংকিং নেটওয়ার্ক ব্যবহার করে এ ধরনের জালিয়াতির ঘটনা। খুব অল্প সময়ের মধ্যেই স্বল্প শিক্ষিত, নিম্ন ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর কর্মজীবী মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে এই সেবা খাতটি, কিন্তু সে অনুপাতে শক্ত হয়ে ওঠেনি এ খাতের প্রাতিষ্ঠানিক কাঠামো। বেশিরভাগ এজেন্টই অন্যান্য ব্যবসার সঙ্গেই চালাচ্ছেন ব্যাংকিং কার্যক্রম। এসব ক্ষেত্রে নানা ধরনের মানুষের আনাগোনার সুযোগে গ্রাহকের তথ্য হাতিয়ে নিচ্ছে অপরাধ চক্র। প্রায় সব দোকানে এরকম ঘটনা ঘটে, কই থেকে কি হইতেছে আমরা বুঝতে পারতেছি না। দোকানদারা কখনো করে না, এটা ওই ফার্স্টে কাস্টমার সাইজে এসে যারা করে ওরাই নিয়ে এগুলা করে। তবে সেবাদানকারী প্রতিষ্ঠানগুলো বলছে, নিরাপদ লেনদেন আর গ্রাহক স্বার্থ সুরক্ষায় অঞ্চলভিত্তিক প্রশিক্ষণের পাশাপাশি কমানো হচ্ছে এজেন্ট আর ব্যাংকের শাখার দূরত্ব। ব্যাংকের সঙ্গে একটা আদান প্রদানের বিষয় রয়েছে, যার ফলে নিরাপত্তামূলক বিষয়গুলোর উপরে প্রশিক্ষণ দেওয়া হয়। আমরা এজেন্ট ট্রেনিং বলি সেটা। যত ব্রাঞ্চ আছে বিভিন্ন ব্যাংকের, সেই ব্যাংকগুলোকে আমাদের এজেন্টরা ব্যবহার করতে পারবে। তাতে তাদের যে একটা বাধ্যগত দূরবর্তী একটা ব্র্যাক ব্যাংকের ব্রাঞ্চে যেতেই হবে, এই বিষয়টি আর থাকছে না। যদিও প্রযুক্তি বিশেষজ্ঞদের দাবি, নেটওয়ার্ক ভিত্তিক সেবা হওয়ায় মোবাইলে জালিয়াতি ঠেকানো সহজ হলেও বিচারহীনতার সুযোগেই বের হচ্ছে নতুন নতুন অবৈধ পন্থা। মোবাইল ব্যাংকিং ব্যাপারটা কিন্তু যথেষ্ট সহজই, কারণ এটা একটা কমপ্লিট ক্লোজ নেটওয়ার্কের ভিতর হচ্ছে। কিন্তু এখানে কতগুলো বিষয় কিন্তু গত 1 বছর ধরে ঘটছে, আমরা আলোচনা করছি, প্রশ্ন উঠছে, কিন্তু এর কোনো সমাধান আমাদের চোখে সামনে দেখছি না। মাত্র 5 বছরে প্রায় 4 কোটি মানুষকে ব্যাংকিং সুবিধায় এনেছে 19টি ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস। সারা দেশের 5 লাখ ব্যাংকিং এজেন্টের মাধ্যমে এই খাতে দৈনিক লেনদেন হচ্ছে প্রায় 700 কোটি টাকা। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। শেষ হলো প্রথমবারের মতো আয়োজিত আয়কর সপ্তাহ 2016। অন্যান্য দিনের তুলনায় শেষ দিন সকাল থেকেই করদাতাদের ভিড় ছিল কয়েক গুণ বেশি। আয়কর সপ্তাহের শেষ দিন এসে বিভিন্ন সমস্যার কথা জানান করদাতারা। তাদের অভিযোগ, অনেক ক্ষেত্রেই সঠিক কোনো নির্দেশনা পাননি তারা। তবে এসব অভিযোগ আমলে নেই পদক্ষেপ নেওয়ার কথা জানালেন কর্তৃপক্ষ। একই সঙ্গে আয়কর মেলা বা কর সপ্তাহের অপেক্ষায় না থাকার আহ্বান জানিয়েছেন তারা। কর সপ্তাহ ও আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন হওয়ায় বুধবার সকাল থেকে রাত পর্যন্ত রাজধানীর কর অঞ্চলগুলোর বিভিন্ন বুথে ভিড় দেখা যায় করদাতাদের। পারস্পরিক সহযোগিতায় আয়কর পরিষদ কিংবা প্রথমবারের মতো করদাতা শনাক্তকরণ নম্বর TIN সংগ্রহের পর তারা জানালেন নাগরিক দায়িত্বের কথা। একই সঙ্গে মেলা ছাড়া অন্যান্য সময়ে সার্কেল অফিসগুলোতে এমন পরিবেশ বজায় রাখার দাবি তাদের। দেশের প্রতি তো আমাদের কিছু দায়িত্ব আছে, তো সেই দায়িত্ববোধের জায়গা থেকে আমাদেরকে আয়করটা অবশ্যই দিতে হবে। আমাদের জনগণের টাকাই আমাদের দেশের উন্নয়ন। প্রাপ্তি স্বীকার নেওয়ার জন্য কিছু টাকা দিতে হয়, তো এখন আর ওইটা লাগতেছে না। যাতে সার্কেলে জমা দিলে যাতে কোনো প্রবলেম না হয়, সরকারের মনে করি এদিক দিয়ে মনোযোগ হওয়া উচিত। আয়কর সপ্তাহে বিভিন্ন কার্যক্রম দ্রুত শেষ করতে পেরে স্বস্তির নিঃশ্বাস ফেললেও কারো কারো কিছু ভোগান্তিরও অভিযোগ ছিল। প্রতিবারে যে অনেক সমস্যা হতো যে নিচে যে মেলা সিস্টেম দেয় নাই, কিন্তু এবারে দেখা যাচ্ছে যে মেলা সিস্টেম দেওয়ার কারণে আমাদের খুব রিটার্ন দিতে খুব সুবিধা হচ্ছে। কর অঞ্চল 11তে আসলে বলতেছে আপনি 4-এ যান, 4-এ আসলে বলতেছে আপনি 1-এ যান, 1-এ আসলে বলতেছে আপনি 8-এ যান। এরকম একটা প্যারাশনের মধ্যে ফেলে দিচ্ছে। যে ধরনের প্রপার হেল্প পাইলে একজন করদাতা কর দিতে পারে, এটা কেন জানি এরকম হচ্ছে না। তবে রাজস্ব কর্মকর্তাদের দাবি, আন্তরিকভাবেই দায়িত্ব পালন করছেন তারা। আর শেষ সময়ে এসে ভিড় না করে স্বতঃস্ফূর্তভাবে নির্ধারিত সময়ে কর প্রদান এবং রিটার্ন দাখিলের পরামর্শ দেন তারা। আমাদের তো লোকবলের সীমাবদ্ধতা আছে, এখন প্রত্যেককে হাতে হাতে হয়তো আমরা হেল্প করতে পারছি না, কিন্তু যে যখন যেটা জিজ্ঞাসা করছে আমরা এখানে আমরা যারা হাঁটাচলা করছি তারাও কিন্তু আমরা হেল্প করছি। করদাতাদের উচিত যে শেষ সময়ে এসে ভিড় না করে বছরের শুরু থেকেই একটা আয়কর রিটার্ন দাখিল করতে গেলে তাদের বিভিন্ন ধরনের কাগজপত্র তথ্যাদি সংগ্রহ করতে হয়। আমার মনে হয় যে শেষ দিনের আগের থেকেই তারা যদি একটা মানসিকভাবে প্রস্তুতি নেয়, তো তাইলে আর এই শেষ দিনের জন্য অপেক্ষা করতে হয় না। দেশে 23টি কর অঞ্চলে 24 নভেম্বর থেকে শুরু হয় এই আয়কর সপ্তাহ। এনবিআর কর্তৃপক্ষ জানান, 30 নভেম্বর পর্যন্ত যারা কর দিতে পারেননি তারা কর কর্মকর্তার অনুমতি সাপেক্ষে সর্বোচ্চ 2 মাসের মধ্যে জরিমানা ছাড়াই কর দিতে পারবেন। তবে বিলম্বে কর দেওয়ার জন্য প্রতি মাসে 2% হারে ইন্টারেস্ট দিতে হবে তাদের। কাজল আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। মৌসুমের শুরুতেই নাব্য সংকটে পড়েছে ভোলা ঢাকা, ভোলা বরিশাল ও ভোলা লক্ষ্মীপুর নৌপথ। এসব নৌরুটের বিভিন্ন স্থানে ডুবোচরের কারণে ঝুঁকি নিয়ে চলাচলকারী লঞ্চ ও ফেরিগুলো নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছতে পারছে না। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে যাত্রী ও পরিবহন শ্রমিকদের। নৌযান চলাচল স্বাভাবিক রাখার জন্য দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের।
আর এই অবস্থার উন্নতির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন নৌ পরিবহন মন্ত্রী। নাসিরউদ্দিন লিটনের তথ্য ও উৎপল দেবনাথের ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। শীতের শুরুতেই মেঘনা ও তেঁতুলিয়া নদীর পানি কমে যাওয়ায় জেগে উঠেছে নদীর মাঝে ডুবোচর। বিশেষ করে ভোলার ভেদুরিয়া লঞ্চ ও ফেরিঘাট সংলগ্ন তেঁতুলিয়া নদীর প্রায় 3 কিলোমিটার, মেহেন্দিগঞ্জের শ্রীপুরের 1 কিলোমিটার ও লক্ষ্মীপুরের মজি চৌধুরী ঘাটের রহমত আলী চ্যানেলের 1 কিলোমিটার ভাটার সময় সম্পূর্ণ শুকিয়ে যায়। এছাড়া কুয়াশার কারণে যাত্রীবাহী লঞ্চ ও ফেরিগুলো নদীর মধ্যে ঘন্টার পর ঘন্টা আটকে থাকছে। ফেরি চলাচল করছে জোয়ারের উপর নির্ভর করে, এতে সময় ও বিড়ম্বনা বেড়েছে। নদীর নৈবতা কমে যাওয়ায় আমাদের লঞ্চগুলা বেজে থাকে, 3 ঘন্টা 4 ঘন্টা বেজে থাকে। আমরা সময় মতো যাত্রীদেরকে পৌঁছাতে পারি না। অনেক সময় লঞ্চের পাখা ভেঙে যায়। এই চরে ধাকাইতে ধাকাইতে এই ভেদুরিয়া থেকে একেবারে বরিশাল পর্যন্ত এই ধাকাইতে ধাকাইতে যাইতে হয়। ডুবাচর থাকার কারণে লঞ্চে অনেক সময় লাগে, লঞ্চ বাইজা পরে, পানি কম থাকে। এই ডুবাচরগুলো যদি কাজ না করা হয়, ড্রেজিং না করা হয়, তা আমাদের লঞ্চ চলাচলে অনেক কষ্ট হবে। নাব্য সংকটের কারণে ফেরি চলাচলের সমস্যার কথা জানিয়ে বিআইডব্লিউটিসির এই কর্মকর্তা শীঘ্রই ড্রেজিং এর দাবি জানিয়েছেন। জরুরি ভিত্তিতে এই সমস্ত স্থানগুলি ড্রেজিং করা দরকার। আমরা বিআইডব্লিউটি কর্তৃপক্ষকে এই চিঠি দিয়ে এবং মোবাইল ফোনের মাধ্যমে অনুরোধ করেছি। নাব্যতা সংকটের সমাধান হলে ফেরিগুলি ভালোভাবে চলাচল করবে এবং ট্রিপ সংখ্যা বাড়বে। তবে সম্প্রতি ভোলার ইলিশা ফেরিঘাট পরিদর্শনে এসে নৌ পরিবহন মন্ত্রী জানান, ড্রেজিং করে নৌ রুটগুলো সচল রাখতে সংশ্লিষ্ট দপ্তরকে নির্দেশনা দেওয়া হয়েছে। আমাদের বিআইডব্লিউটি এর চেয়ারম্যান আছে, আমাদের ইঞ্জিনিয়ার আছেন, কিভাবে এখানে ড্রেজিংটা হবে সেটা ওনারা ঠিক করবেন এবং তাদেরকে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। ভোলা থেকে প্রতিদিন ঢাকা বরিশাল রুটে অর্ধ শতাধিক ছোট বড় লঞ্চ ও 5টি ফেরি চলাচল করে। সময় সংবাদ, ভোলা। 5 বছর বন্ধ থাকার পর ঢাকা খুলনা নৌ রুটে স্টিমার সার্ভিস চালু করেছে বিআইডব্লিউটিসি। গতকাল রাজধানীর সদরঘাটে স্টিমার সার্ভিসের উদ্বোধন করেন নৌমন্ত্রী শাহজাহান খান। এমভি মধুমতি নামের এই স্টিমারটির শিডিউল অনুযায়ী সন্ধ্যা 6:30টায় সদরঘাট থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। উদ্বোধনের আগে এক সংক্ষিপ্ত সভায় নৌমন্ত্রী শাহজাহান খান বলেন, নদীমাতৃক বাংলাদেশের ঐতিহ্য বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ সরকার। এ সময় তিনি আরো জানান, নদী দূষণ ও দখলদারদের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হচ্ছে। রংপুর সুগার মিল কর্তৃপক্ষ ও গাইবান্ধার প্রশাসন দাবি করছে, সরকারের অধিগ্রহণ করা জমি দখল করে সাঁওতালরা বসতি গড়ে তোলে। সংশ্লিষ্টরা বলছেন, রাতারাতি বা একদিনে সেখানে বসতি গড়ে ওঠেনি। মাস নয়, কয়েক বছরের প্রচেষ্টায় সাঁওতালদের সংগঠিত করে একটি গোষ্ঠী। তাদের মধ্যে মিল কর্তৃপক্ষ ও প্রশাসন আগেভাগে ব্যবস্থা নিলে সরকারকে উদ্ভূত পরিস্থিতির মুখোমুখি হতে হতো না। অন্যদিকে এমন ঘটনার সাথে জড়িত মূল হোতাদের আইনের আওতায় নিয়ে আসার দাবি সচেতন মহলের। ওবায়দুল ইসলামের ক্যামেরায় গাইবান্ধা থেকে আরো জানাচ্ছেন হেদায়েতুল ইসলাম বাবু। গাইবান্ধার একমাত্র ভারী শিল্প গোবিন্দগঞ্জের মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিল। শ্রমিক, কর্মচারী ও আখ চাষীদের পাশাপাশি 60-এর দশকের শুরুতে প্রতিষ্ঠিত এই মিলটির সাথে যুক্ত হয় লক্ষাধিক মানুষের জীবন জীবিকা। সরকারের পক্ষ থেকে 2004 সালে লে অফ ঘোষণা করা হলে মিলটি বন্ধ হয়ে যায়। এরপর গাইবান্ধাবাসীর আন্দোলনের মুখে 2 বছরের মাথায় আবারও মিলটি চালু হয়। স্থানীয় এলাকাবাসী ও সাঁওতালরা জানান, বাপদাদার সম্পত্তি ফিরিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গোবিন্দগঞ্জ উপজেলা ছাত্রলীগের তৎকালীন সভাপতি শাকিল আহমেদ বুলবুলকে সভাপতি করে এবং শাহজাহান আলীকে সাধারণ সম্পাদক করে 2014 সালে গঠন করা হয় সাহেবগঞ্জ ভূমি উদ্ধার সংগ্রাম কমিটি। বুলবুল সভাপতির পদ থেকে সরে দাঁড়ানোর পর সংগ্রাম কমিটির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর নেতৃত্বে 1 জুলাই মিলের জমিতে বসতি গড়ে তোলে সাঁওতালরা। কাগজপত্র সংগ্রহ সহ নানা খরচের অজুহাতে সাধারণ মানুষের কাছ থেকে টাকা নেয়ারও রয়েছে অভিযোগ। জমি আবাদ করছিলাম, ধান গাড়ছিলাম, এর জন্য কিছু টাকা পয়সা আমরা কিছু কিছু করে সঞ্চয় দিছি। শাহজাহানই এই সমস্ত কাগজপত্র সংগ্রহ করছে। বহু কষ্টে লাভের উপর টাকা নেয় 10,000 টাকা দিয়েছি আমি শাহজাহানকে দিয়েছি। এমন পরিস্থিতিতে মিল কর্তৃপক্ষ এবং স্থানীয় প্রশাসনের অবহেলাকে দুষছেন মিলটির শ্রমিক কর্মচারীরা। আগের এমডি যদি তৎপরতা নিল হনে তাহলে তো এতখানি সাঁওতালরা আসে বাড়িঘর করতে পারতো না। তাই দায়ী ছিল বলে এই দশা হয়েছে। ওসি, ডিসি, এসপি মহোদয় সবার কাছেই আমরা ধর্ণা দিছি, কিন্তু কেউই আমাদের গ্রহণযোগ্য দেয়নি। আজকে এই উদ্বুদ্ধ পরিস্থিতির জন্য আমি অবশ্যই আমি এই
প্রশাসনকেই দায়ী করব। মিলটির ব্যবস্থাপনা পরিচালক ও জেলা প্রশাসকের দাবি, প্রথম থেকেই তারা ব্যবস্থা নেয়ার চেষ্টা করেছেন। পূর্ববর্তী যারা মানে ব্যবস্থাপনা পরিচালক ছিলেন তারা মানে গাফিলতি আমি বলবো না, তারা তাদের মতোই কাজ করছেন। সুগার মিলে যে অস্থায়ী পুলিশ ক্যাম্প হয় সেখানে একাধিকবার হামলা হয়েছে, অস্ত্র লুণ্ঠনের মতো ঘটনা ঘটেছে। এই কারণে অবৈধ অনুপ্রবেশকারী অথবা সন্দেহভাজন অনেকের বিরুদ্ধে মামলা পর্যন্ত রয়েছে। গত 6 নভেম্বর গোবিন্দগঞ্জ উপজেলার কাটামোড়ে সুগার মিলের লোকজন আখ কাটতে গেলে সাঁওতালদের সাথে পুলিশ ও মিলের শ্রমিক কর্মচারীদের মধ্যে সংঘর্ষ বাধে। এরপর বিকেলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতেই সাহেবগঞ্জ ইক্ষু খামারে গড়ে তোলা বসতি আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয়। ওই ঘটনায় 2 জন সাঁওতাল মারা যায় আর 8 পুলিশ সদস্য তীরবিদ্ধ হওয়ার পাশাপাশি আহত হয় 30 জন। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। ডেন্টাল ফেস্টিভ্যাল 2016 উদযাপন করেছে হলি ফ্যামিলি রেড ক্রিসেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল। গতকাল হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠানের আয়োজন করে প্রতিষ্ঠানটির ডেন্টাল ইউনিট। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান মোহাম্মদ হাফিজ আহমদ মজুমদার। প্রতিষ্ঠানটির অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ মনিরুজ্জামান ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তারা বলেন, উন্নত বিশ্বে দাঁতের যত্নে সবাই সচেতন হলেও বাংলাদেশের বেশিরভাগ মানুষই এ বিষয়ে অসচেতন। সুস্থ থাকতে সবাইকে নিয়মিত দাঁতের যত্ন নেয়ার পরামর্শ দেন বক্তারা। হেড অফিসের শুধু চেয়ারম্যান সঙ্গে আমার ডাক্তারের সঙ্গে যোগাযোগ আছে এবং জার্মান ভিত্তিক কোম্পানি বায়ার এজির বাংলাদেশ শাখার বায়ার ক্রপ সায়েন্স লিমিটেডের উদ্যোগে কৃষকদের জন্য শুরু হলো বায়ার কৃষি সেবা ক্রপ ক্লিনিক। বায়ারের প্রথম 4টি ক্রপ ক্লিনিক দিনাজপুর, মেহেরপুর, মানিকগঞ্জ ও বগুড়ায় যাত্রা শুরু করে, যার মধ্যে কৃষকদের বিনামূল্যে ফসল বিষয়ক পরামর্শ ও প্রযুক্তিগত তথ্য প্রদান করা হবে। গতকাল রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট অডিটোরিয়ামে বায়ার এশিয়া প্যাসিফিক 2 ক্রপ সায়েন্স ডিভিশনের প্রধান পিটার মুলার, কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ নাজমুল ইসলাম ও বাংলাদেশ নিযুক্ত জার্মানি রাষ্ট্রদূত ডক্টর থমাস প্রিজন এ সেবার উদ্বোধন করেন। ইউরোপীয় দেশ স্লোভেনিয়ায় বাংলাদেশের তৈরি পোশাক সহ অন্যান্য পণ্য রপ্তানি বাড়াতে দেশটিতে বাণিজ্য প্রতিনিধি দল পাঠাবে বাংলাদেশ। গতকাল সচিবালয়ে স্লোভেনিয়ার কৃষি, বন ও খাদ্য বিষয়ক উপমন্ত্রীর সাথে বৈঠকের পর এই কথা জানান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। এ সময় তিনি আরও বলেন, জনসংখ্যা কম হলেও স্লোভেনিয়ার অর্থনীতি অনেক শক্তিশালী। দুদেশের মধ্যে বাণিজ্য সম্প্রসারণে অনেক সুযোগ রয়েছে। বৈঠকে বাণিজ্য বাড়াতে করণীয় নিয়ে আলোচনা করা হয়। এ সময় স্লোভেনিয়ার কৃষি উপমন্ত্রী তানজা স্ট্রনিসা বলেন, বাংলাদেশের সাথে বাণিজ্য বাড়াতে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে। কৃষি পণ্য উৎপাদনে স্লোভেনিয়ার অভিজ্ঞতা ও প্রযুক্তি বিনিময় করতে আগামী বছরে বাংলাদেশে একটি পাইলট প্রকল্পের কাজ শুরু করা হবে বলে জানান। চীনা অর্থায়নে গৃহীত প্রকল্পগুলোর ঠিকাদার নিয়োগের ক্ষেত্রে আগামীতে সীমিত দরপত্র প্রক্রিয়া অনুসরণ করবে সরকার। গতকাল সচিবালয়ে অর্থনৈতিক বিষয়ক সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় এটি নীতিগতভাবে অনুমোদন দেওয়া হয়। সভা শেষে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত সাংবাদিকদের জানান, বর্তমানে পাইপলাইনে থাকা 7টি প্রকল্প আগের নিয়মে সরাসরি ক্রয় পদ্ধতিতে বাস্তবায়িত হবে। আগামীতে গৃহীত প্রকল্পগুলো সীমিত দরপত্র প্রক্রিয়ায় হবে। তবে কবে এটি কার্যকর হবে সেটি চীন নির্ধারণ করবে। এছাড়া সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটিতে চট্টগ্রামের পটিয়ায় 116 মেগাওয়াট ক্ষমতার একটি বিদ্যুতের কেন্দ্র স্থাপনের প্রস্তাব সহ 19,410 কোটি টাকার মোট 7টি প্রস্তাব অনুমোদিত হয়। খাদ্য নিরাপত্তা, অপুষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে। তারপরেও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা কারণে দেশটি ঝুঁকির মধ্যে রয়েছে বলে জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট। বাংলাদেশ সরকার, দাতা সংস্থা ও নাগরিক সমাজকে একযোগে কাজ করা দরকার বলেও জানান তিনি। গতকাল খুলনার একটি অভিজাত হোটেলে আয়োজিত নবযাত্রা প্রকল্পের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। It involves working in partnership with the government of Bangladesh at all levels. অপুষ্টি, প্রাকৃতিক দুর্যোগের বিরুদ্ধে ও খাদ্য নিরাপত্তায় টেকসই ব্যবস্থাপনায় বাংলাদেশ অনেক এগিয়েছে। তারপরও অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক নানা কারণে বাংলাদেশ ঝুঁকির মধ্যে রয়েছে। এসব থেকে উত্তরণের জন্য সরকার, দাতা সংস্থা ও নাগরিক সমাজকে একযোগে কাজ করতে হবে। দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের অর্থনৈতিক মর্যাদা ও জীবনমান উন্নয়নে যুক্তরাষ্ট্র একসাথে কাজ করছে। By working together,
হতদরিদ্রদের মাঝে 10 টাকা কেজিতে চাল বিতরণ কার্যক্রম স্বচ্ছতার সঙ্গে পরিচালিত হচ্ছে বলে জানিয়েছেন খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম। এই কর্মসূচি নির্বিঘ্ন করতে সব ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং কাউকে ছাড় দেওয়া হয়নি বলেও জানান মন্ত্রী। গতকাল রাজধানীর সিডাপ মিলনায়তনে খাদ্য নিরাপত্তার জন্য দায়িত্বশীল খাদ্যাভ্যাস, ব্যক্তি ও রাষ্ট্রের ভূমিকা শীর্ষক এক সেমিনারে একথা জানান তিনি। হতদরিদ্র যারা তাদের জন্য 10 টাকা কেজিতে 50 লক্ষ পরিবারকে 30 কেজি করে চাল দেওয়ার আমরা ব্যবস্থা করেছি। এই কর্মসূচিতে প্রথম কিছুটা অনিয়ম ধরা পড়েছে, ডিলারদের ডিলারশিপ বাতিল করেছি। আমাদের এমনকি আমাদের সরকার দলীয় লোকজনকে আমরা গ্রেফতার করতে বা তাদের বিরুদ্ধে ব্যবস্থা করতে আমরা ছাড়ি নাই। আমরা এমন একটা সুন্দর কর্মসূচি, যে কর্মসূচির যাতে বিতর্কিত না হয়, প্রশ্নবিদ্ধ না হয়, তার জন্য আমরা সর্বাত্মক চেষ্টা করে ইনশাল্লাহ সেই কর্মসূচিকে আমরা একটা এখন স্বচ্ছ অবস্থায় আমরা নিয়ে আসতে প্রায় সক্ষম হয়েছি। খাদ্যবাদ্য কর্মসূচির ব্যাপারে আমি বলতে চাই যে আমরা এই 3 মাসের মধ্যে এটা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো। সমস্ত বাংলাদেশের এই যারা কার্ড হোল্ডার যারা, আমরা ডাটাবেজের মধ্যে নিয়ে আসবো ইনশাল্লাহ। মানে আরো একেবারে সম্পূর্ণ স্বচ্ছতা আপনারা ইনশাল্লাহ দেখতে পারবেন এই কর্মসূচিটা। দেশে আর কখনো মঙ্গা হবে না, তাই বাংলা শব্দকোষ থেকে মঙ্গা শব্দটি বাদ দেওয়ার সুপারিশ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। গতকাল আগারগাঁওয়ে পিকেএসএফ ভবনে মঙ্গা নিরসনে সমন্বিত উদ্যোগ সংযোগ কর্মসূচির সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি। 2024 সালের পর দেশে আর কোনো অতি দরিদ্র মানুষ থাকবে না বলেও জানান অর্থমন্ত্রী। এই সময় দারিদ্র্য দূরীকরণে সমন্বিত উদ্যোগের উপর গুরুত্ব আরোপ করেন পিকেএসএফ এর চেয়ারম্যান কাজী খলিকুজ্জামান। কেউ বাড়ি ছাড়া মানুষ থাকবে না, প্রধানমন্ত্রী নিজে বলেছেন প্রত্যেককে যার বাড়ি নাই তাকে বাড়ি করে দিতে হবে, যে বিকালের খাবার নাই তাকে 10 টাকা দামে চাল দিতে হবে। তো এই ধরনের অনেকগুলি কর্মসূচি সরকারের আছে, কিন্তু সবগুলোকে আমরা যোগ করলে এই যে মোমেন্টামটা তৈরি হয়েছে, এই মোমেন্টামটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য একটা সমন্বিতভাবে কাজ করার প্রয়োজন রয়েছে। বেশ কিছুদিন ধরে মঙ্গা নেই এবং মঙ্গা শব্দ আমাদের শব্দকোষ থেকে এখন সম্পূর্ণভাবে বিদায় হতে পারে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভে চুরি হওয়া অর্থের দায়ভার ফিলিপিন্সের নয়, এমন দাবি নাকচ করে দিয়েছেন দেশটির নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গমেজ। গতকাল মঙ্গলবার আরসিবিসির আইন বিষয়ক কর্মকর্তার অর্থ চুরির দায়ভার নাকচ করে দেওয়ার প্রেক্ষিতে সময় সংবাদকে টেলিফোনে একথা বলেন তিনি। এদিকে সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত বলেছেন, বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার। গেল ফেব্রুয়ারিতে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভের বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অর্থ চুরির ঘটনার পর দফায় দফায় তদন্ত হলেও ফেরত এসেছে মাত্র $1.5 কোটি। দেশটির সিনেট, ডিপার্টমেন্ট অফ জাস্টিস এবং অ্যান্টি মানি লন্ডারিং কাউন্সিলের তদন্তে প্রমাণ হয় এই অর্থ চুরির সাথে আরসিবিসির কর্মকর্তারা জড়িত। কিন্তু গতকাল রয়টার্সে দেয়া এক বিবৃতিতে ব্যাংকের আইনজীবী বলেন, রিজার্ভের চুরি হওয়া অর্থের দায়ভার আরসিবিসির নয়। তবে এ দাবি নাকচ করে ফিলিপিন্সে নিযুক্ত বাংলাদেশি রাষ্ট্রদূত জন গোমেজ বলেন, রিজার্ভের $1.5 কোটি ফেরত দেওয়ার বিষয়টি প্রমাণ করে রিজার্ভের অর্থ পাচারের পুরো বিষয়টির সাথে আরসিবিসি সম্পৃক্ত। ক্রিমিনাল তো আরসিবিসি, কারণ টাকা তো তাদের কাছে আসছিল এবং তারা যদি শ্রীলঙ্কার ব্যাংকের মতো এটাকে স্টপ পেমেন্ট করতো আর এই টাকাটা রিটার্ন করে দিত, আজকে কিছু হয় না। সো তাদের দায়িত্ব তো নিতে হবে এবং এটা সেনেটে প্রমাণিত হয়েছে। নো ওয়ান এখানে হ্যাকিং হয়েছে, দিস হ্যাকিং হ্যাজ ডান ফ্রম আউটসাইড। টাকাগুলো কোথায় আছে, আমাদের হদিস আছে, উদ্ধারের অভিযান চলবে। এদিকে নিউ ইয়র্কের ফেডারেল রিজার্ভ ব্যাংকের বিরুদ্ধে মামলা করার কথা ভাবছে সরকার। বিকেলে সচিবালয়ের সাংবাদিকদের একথা বলেন অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত। ইন্টারন্যাশনাল কোর্ট অফ জাস্টিসে এটা যাবে কিনা আই এম নট ভেরি শিওর, বাট এ ব্যাপারে আমরা ফেডারেল রিজার্ভের বিরুদ্ধে হয়তো কোনো মামলাও করতে পারি। বাংলাদেশ ব্যাংকের একটা ভুল মেসেজের ফলে হয়েছিল এবং নট বাংলাদেশ ব্যাংক, রিয়েলি ইট ওয়াজ কাইন্ড অফ আনঅথরাইজড। ফেডারেল রিজার্ভ এটাতে আপত্তি করেছিল প্রথমে, তারপরে আবার দিয়ে দিল এবং দিয়ে দিল কিন্তু এখান থেকে কোনো গ্রিন সিগন্যাল না পেয়ে। সো দ্যাট ওয়ে I thought আমাদের একটা কেস আছে এগেইনস্ট ফেডারেল রিজার্ভ। গেল ফেব্রুয়ারিতে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ থেকে $8.10 কোটি পাচার হয়ে চলে যায় ফিলিপিন্সের রিজাল ব্যাংকে। সেখান থেকে মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ওই অর্থ ব্যাংকিং চ্যানেলের বাইরে চলে যায়। এ বিষয়ে তদন্তের জন্য আইনমন্ত্রীর নেতৃত্বে 5 সদস্যের একটি দল ফিলিপিন্স সফরে রয়েছেন। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ। আগামী 2 ডিসেম্বর থেকে রাজধানীতে শুরু হতে যাচ্ছে ঘর সাজানোর সামগ্রীর প্রদর্শনী হোম ফেস্ট ঢাকা 2016।
উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের উদ্যোগে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় 2 দিন ব্যাপী এই প্রদর্শনী অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন উইন্ডমিল অ্যাডভার্টাইজিং লিমিটেডের চেয়ারম্যান রশিদ খান ও ব্যবস্থাপনা পরিচালক সাব্বির রহমান তানিম সহ প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্মকর্তারা। ওই সলিউশনগুলো যখন দিয়ে যায় সে আমার লাইফ সবাইকে আবার ডিসপ্লেতে যখন দেখি সবগুলো একই লাগে পয়সা দিয়ে। সামাজিক দায়বদ্ধতা থেকে দেশের সবচেয়ে দ্রুততম ফাস্ট বোলার তাসকিন আহমেদকে গুরু সাজুকের সংবর্ধনা প্রদান করেছে এসিআই মোটরস এর অন্যতম ব্র্যান্ড ইয়ামাহা মোটর বাইক। গতকাল এগ্রি বিজনেসের নির্বাহী পরিচালক ডক্টর এইচ.এফ. আনসারি এই সংবর্ধনা দেন। এ সময় উপস্থিত ছিলেন ক্রিকেটার তাসকিন আহমেদ। সংবর্ধনায় সাজুকে একটি ব্র্যান্ড নিউ ইয়ামাহা মোটর বাইক হস্তান্তর করা হয়। তাসকিন আহমেদ 2007 সালে 6ষ্ঠ শ্রেণীতে পড়ার সময় ধানমন্ডিতে অবস্থিত ডিসকভারি ক্রিকেট একাডেমিতে সরাসরি গুরু সাজুর তত্ত্বাবধানে অনুশীলন শুরু করেন। তোশিবা, টিইসি কর্পোরেশন এবং ইন্টারন্যাশনাল অফিস মেশিনস লিমিটেড যৌথভাবে বাজারে নিয়ে এসেছে স্টুডিও সিরিজের 2টি নতুন প্রিন্টার। গতকাল রাজধানী হোটেল ওয়েস্টিনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয় এ উপলক্ষে। বক্তারা বলেন, স্টুডিও 5005 এসি ও স্টুডিও 5008 এ সিরিজের প্রিন্টারগুলো ইন্টেলের শক্তিশালী মাল্টিকোর অ্যাটম প্রসেসর সংযুক্ত থাকায় মাল্টিটাস্কিং এবং এমবেডেড অপটিক্যাল ক্যারেক্টার রিকগনিশন অ্যাপ্লিকেশনের মতো জটিল কাজও সহজেই সম্পন্ন করা যাবে। এছাড়া ডিএসডিএফ একসাথে প্রায় 300 কাগজ ধারণ করে প্রতি মিনিটে সর্বোচ্চ 240টি ছবি প্রিন্ট করা যাবে। দেখছেন এ সময় বাণিজ্য। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি যথাযথভাবে বাস্তবায়নের লক্ষ্যে জনসংহতি সমিতির পূর্ব ঘোষিত আন্দোলন অব্যাহত থাকবে বলে ঘোষণা দিয়েছে সংগঠনটি। পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির 19 বছর বর্ষপূর্তি উপলক্ষে রাজধানীতে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন সংগঠনের সভাপতি জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। সংবাদ সম্মেলনে বক্তারা 19 বছরেও শান্তি চুক্তি পুরোপুরি বাস্তবায়ন না হয় হতাশা ব্যক্ত করেন। জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা বলেন, শান্তি চুক্তির 72টি ধারার মধ্যে 48টি ধারা বাস্তবায়িত হয়েছে বলা হলেও বাস্তবে মাত্র 25টি ধারা বাস্তবায়িত হয়েছে। সংবাদ সম্মেলনে গবেষক ও কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ, আইইডি এর নির্বাহী পরিচালক নোমান আহমদ খান ও জনসংহতি সমিতির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। শান্তি চুক্তি বাস্তবায়নে পাহাড়ি জনগোষ্ঠীর ক্ষমতায়ন সবচেয়ে জরুরি বলে অভিমত ব্যক্ত করেন বক্তারা। পার্বত্য পুলিশ বাহিনী গঠন করা, প্রত্যাগত যুগ্ম শরণার্থী ও আভ্যন্তরীণ উদ্বাস্তুদের পুনর্বাসন করা, যথাযথভাবে ভূমি বিরোধ নিষ্পত্তি করা, সেটেলার বাঙালিদের পার্বত্য চট্টগ্রামের বাইরে সম্মানজনক পুনর্বাসন করা সহ পার্বত্য চট্টগ্রাম চুক্তি যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি পূর্ব ঘোষিত 10 দফার কর্মসূচির ভিত্তিতে অসহযোগ আন্দোলন অব্যাহতভাবে চালিয়ে যাওয়ার ঘোষণা করছে। দেশের বাইরের অর্থ বাণিজ্যের খবর। 2017 সালে জ্বালানি তেলের উত্তোলন দৈনিক 12 লাখ ব্যারেল কমানোর সিদ্ধান্তে এসেছে জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেক। টানা 8 বছর পর জ্বালানির দরে স্থিতিশীলতা আনতে উত্তোলন কমানোর সিদ্ধান্তে আসলো ওপেক। ভিয়েনার বৈঠকে ওপেক সদস্যভুক্ত দেশগুলো জানিয়েছে, জানুয়ারি থেকে টানা 6 মাস জ্বালানির উত্তোলন কমিয়ে 3,25 লাখ ব্যারেলে নামিয়ে আনা হবে। এর মধ্যে সবচেয়ে বেশি উত্তোলন কমানোর সিদ্ধান্ত নিয়েছে সৌদি আরব। এরপরের অবস্থানে ইরাক। তবে এখনও উত্তোলন কমানোর বিপক্ষে ইরান, লিবিয়া ও নাইজেরিয়া। এই দেশগুলো রপ্তানি বাড়িয়ে রাজস্ব আয় বাড়ানোর পরিকল্পনা করছে। বর্তমানে দৈনিক 3,36 লাখ ব্যারেল জ্বালানি তেলের উত্তোলন করা হয় বিশ্বে। But a dispute over ownership rights has kept that supply off the market for the time being. NAB's head of market. ভারতে 500 ও 1000 রুপির নোট ব্যাংকে জমা দেওয়ার নির্ধারিত সময়সীমা 30 ডিসেম্বর পর আর বাড়ানো হবে না বলে ভারতের লোকসভায় সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এই ঘোষণা দেওয়া হয়েছে বলে জানিয়েছে দেশটির অল ইন্ডিয়া সংবাদ মাধ্যম। কালো টাকার অধিকারীদের জন্য এটা একটা ভালো সুযোগ উল্লেখ করে এই ঘোষণায় বলা হয়, স্বেচ্ছায় এসে কালো টাকা জমা দিলে তার 50% নিজে ব্যবহার করতে পারবেন অর্থের মালিক। তবে যদি তারা স্বেচ্ছায় এগিয়ে না আসে এবং কর্মকর্তারা তাদের কালো টাকার সন্ধান পান, তখন মূল অর্থের 90% কর ও শাস্তি হিসেবে কেটে নেবে সরকার। লোকসভায় গৃহীত কালো টাকা ও কর সংক্রান্ত সিদ্ধান্ত আইনে পরিণত হতে পারে এমন নিশ্চয়তা রয়েছে বলে জানিয়েছে গণমাধ্যম। प्रधानमंत्री मोदी ने बुलाने की मांग की और उसके बाद ये कार्यवाही 8:30
ইরানের উপর আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও 10 বছর বাড়াতে ভোট দেবে যুক্তরাষ্ট্রের সিনেট। মঙ্গলবার সিনেট সদস্য এক রিপাবলিকান নেতা এই কথা জানিয়েছে বলে খবর প্রকাশ করেছে গণমাধ্যম। এই আইনের মেয়াদ বাড়ানোর বিল সভায় পাশ হয়ে গেলে তাতে প্রেসিডেন্ট বারাক ওবামার স্বাক্ষর নিতে বিলটি হোয়াইট হাউসে পাঠানো হবে। 1996 সালে প্রথম এই আইনের বিল পাশ হয় এবং চলতি বছরের শেষে এর মেয়াদও শেষ হয়ে যাবে বলে জানায় গণমাধ্যম। অন্যদিকে এই প্রস্তাবের প্রতি অসম্মতি জানিয়েছে বিরোধী দল। ইউরোপের কেন্দ্রীয় ব্যাংক ইসিবির প্রণোদনা কার্যক্রমের কারণে ইউরোজোনের অর্থনীতিতে স্থিতিশীলতা এসেছে, এমন মন্তব্য করেছেন ইসিবির প্রেসিডেন্ট মারিও দ্রাঘি। ইউ পার্লামেন্ট কমিটির বৈঠকে তিনি আরো বলেন, সারা বছর বিশ্বের অর্থনৈতিক এবং রাজনৈতিক অস্থিতিশীলতা থাকলেও ইউরোপের অর্থনীতি তুলনামূলক স্থিতিশীল ছিল প্রণোদনা পরিকল্পনার কারণে। বিশ্ব অর্থনীতি এখনও অস্থিতিশীলতার মধ্যে রয়েছে বলেও জানান তিনি। 2008 সালের অর্থনৈতিক মন্দার মতো না হলেও শেষ দিকে ধীর গতি থাকবে বিশ্ব অর্থনীতিতে। প্রণোদনা কার্যক্রম অব্যাহত থাকবে কিনা এ বিষয়ে সিদ্ধান্ত হবে আগামী 8 ডিসেম্বর। অর্থনীতি স্থিতিশীল করতে চলতি বছরের মার্চে বাজারে 1 ট্রিলিয়ন ইউরো বন্ড ছাড়ে ইসিবি। 2018 সালের পর বাণিজ্য বৃত্তের লক্ষ্যমাত্রা কমিয়ে নির্ধারণ করলে কর কমানো এবং প্রতিযোগিতা বাড়ানো সহজ হবে বলে জানিয়েছেন গ্রিসের অর্থমন্ত্রী ইউক্লিড সাকালোতোস। অ্যাথেন্সে ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ঋণ চুক্তি বিষয়ে এক সম্মেলনে তিনি আরো বলেন, দাতাগোষ্ঠী যেসব পুনর্গঠন কার্যক্রম পরিচালনা করার শর্ত দিয়েছিলেন ঋণের পরিবর্তে তার সবগুলোই পূরণ করতে সক্ষম হয়েছে গ্রিস। তিনি জানান, এরপর গ্রিসের উপর ঋণ দেওয়ার পরিবর্তে আরো শর্ত চাপিয়ে দিলে তা পূরণ করতে পারবে না দেশটি। 2018 সালের জন্য দেশটির বাণিজ্য উদ্বৃত্ত 3.5% থেকে নামিয়ে 2.5% নির্ধারণ করা হয়েছে। নানামুখী চাপের কারণে একটি একক কোম্পানি থেকে দুটি ভিন্ন কোম্পানি হিসেবে আত্মপ্রকাশ করার সিদ্ধান্ত নিয়েছে স্যামসাং ইলেকট্রনিক্স। দক্ষিণ কোরিয়ার এই টেক জায়ান্ট কর্তৃপক্ষ বলছে, মূলত ডিভিডেন্ড বাড়াতে আরও শেয়ার কিনতেই এ উদ্যোগ কর্তৃপক্ষের। স্যামসাং নোট 7 বিস্ফোরণ কেলেঙ্কারির ক্ষতিও কাটিয়ে উঠতে চায় এই টেক জায়ান্ট। অক্টোবরে নোট 7 মডেলের স্মার্টফোনের ব্যাটারিতে আগুন ধরে যাওয়ায় এই স্মার্টফোনের নির্মাণ বন্ধ করে দিতে বাধ্য হয় প্রতিষ্ঠানটি। ক্ষতিগ্রস্ত হয় ব্যবসা, ভাবমূর্তি সংকটে পড়ে জনপ্রিয় এই টেক জায়ান্ট। মূলত ব্যবসায়িক ক্ষতি কাটিয়ে উঠতে আর বিশ্ববাজার গ্রাহকদের আস্থা ফেরাতেই এ উদ্যোগ স্যামসাং কর্তৃপক্ষের। দর্শক, আবারও জানিয়ে দেব ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেনের পরিস্থিতি খবর। চলে যাচ্ছি ডিএসসির অফিসিয়াল ওয়েবসাইট dscbd.org-তে। দর্শক, 3টি সূচকই আমরা জানিয়েছিলাম প্রথম দিকে যে 3টি সূচকই ঊর্ধ্বমুখী প্রবণতায় কিন্তু চলছে এখন পর্যন্ত আমরা দেখছি। সেক্ষেত্রে ডিএসসি এক্স আবারও জানিয়ে দিয়েছে যে এখন পয়েন্ট অবস্থান করছে 4815 পয়েন্টে। ডিএসসি এস যে দ্বিতীয় সূচকটি, সেই সূচকটি কিন্তু অবস্থান করছে 1143 পয়েন্টে। এছাড়া ডিএসসি 13 যে তৃতীয় সূচকটি, এই সূচকটি কিন্তু অবস্থান আমরা দেখছি যে 1778 পয়েন্টে রয়েছে। সেক্ষেত্রে আমরা এখন পর্যন্ত শেয়ার লেনদেন হয়েছে এমন শেয়ারের সংখ্যা কিন্তু দেখছি পরিমাণ 16,893। এছাড়া বাজার মূল্য রয়েছে 84,59 লাখ টাকা। সেক্ষেত্রে এখন পর্যন্ত শেয়ারের দর বেড়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা কিন্তু 152টি প্রতিষ্ঠানের শেয়ারের দর বেড়েছে। এছাড়া নিম্নমুখী অবস্থায় রয়েছে এমন প্রতিষ্ঠানের সংখ্যা 37 এবং 30টি প্রতিষ্ঠান যাদের শেয়ার কিংবা কোনো মিউচুয়াল ফান্ডের কোনো দামি ওঠা কিংবা নামা কোনো কিছু করেনি। সেক্ষেত্রে 30টি প্রতিষ্ঠান অপরিবর্তিত রয়েছে তাদের শেয়ারের দর। দর্শক, এ পর্যায়ে যদি আমরা জানিয়ে দিই যে শীর্ষ যে 20টি প্রতিষ্ঠান রয়েছে যাদের শেয়ারের দর বেড়েছে, এমন প্রতিষ্ঠানের মধ্যে কিন্তু প্রথমে আমরা দেখছি যে লাফার্জ সুরমা, যেটি শুরু থেকেই ছিল, এখন পর্যন্ত প্রতিষ্ঠানটির শেয়ারের দর কিন্তু আমরা দেখছি বর্তমান অবস্থান করছে 78 টাকা 20 পয়সা, যার সর্বোচ্চ মূল্য ছিল 78 টাকা 50 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল 77 টাকা। দ্বিতীয় অবস্থানে রয়েছে বিবিএস বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেড, যার শেয়ারের মূল্য কিন্তু আমরা দেখছি এখন পর্যন্ত 43 টাকা 20 পয়সা, যার সর্বোচ্চ ছিল 43 টাকা 70 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল আমরা দেখছি যে 42 টাকা 70 পয়সা। সেক্ষেত্রে তৃতীয় অবস্থানে রয়েছে শাসা ডেনিমস। এই প্রতিষ্ঠানটির শেয়ারের দর অবস্থান করছে 63 টাকা 20 পয়সায়। এক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু মূল্য 63 টাকা 50 পয়সা, আর সর্বনিম্ন ছিল দেখছি আমরা 60 টাকা 50 পয়সায়। চতুর্থ অবস্থানে রয়েছে অলিম্পিক অ্যাক্সেসরিজ লিমিটেড। প্রতিষ্ঠানটির শেয়ারের দর এখন অবস্থান করছে 21 টাকা 90 পয়সায়, যার সর্বোচ্চ মূল্য ছিল 22 টাকা 30 পয়সা, যদিও সর্বনিম্ন ছিল 21 টাকা 40 পয়সা।
পঞ্চম অবস্থানে রয়েছে পেনিনসুলা। প্রতিষ্ঠানটির শেয়ারের দর আমরা দেখছি যে এখন পর্যন্ত অবস্থান করছে 28 টাকা 40 পয়সা। এছাড়া সর্বোচ্চ ছিল কিন্তু 28 টাকা 70 পয়সা, আর সর্বনিম্ন আমরা যদি দেখি তাহলে ছিল খুব বেশি কমে নয়, সেটা হচ্ছে যে 27 টাকা 10 পয়সায়। যদিও ষষ্ঠ অবস্থানে রয়েছে ন্যাশনাল টিউবস। প্রতিষ্ঠানটির শেয়ারের দর আমরা দেখছি 141 টাকা অবস্থান করছে। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল কিন্তু 154 টাকা এবং সর্বনিম্ন ছিল প্রতিষ্ঠানের শেয়ারের দর 139 টাকা 10 পয়সা। সপ্তম অবস্থানে রয়েছে ফরচুনস লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের অবস্থান দেখছি আমরা 54 টাকা 30 পয়সা অবস্থান করছে শেয়ারের দর। সেক্ষেত্রে সর্বোচ্চ ছিল 55 টাকা এবং সর্বনিম্ন ছিল 53 টাকা 40 পয়সা। এছাড়া 8 নম্বর অবস্থানে রয়েছে এমন প্রতিষ্ঠানটির নাম হচ্ছে আমরা টেকনোলজিস্ট। সেক্ষেত্রে প্রতিষ্ঠানটির আমরা শেয়ারের দর দেখছি 31 টাকা 50 পয়সা অবস্থান করছে, যার সর্বোচ্চ মূল্য ছিল 32 টাকা, সর্বনিম্ন ছিল 30 টাকা 50 পয়সা। নবম অবস্থানে রয়েছে ডরিন পাওয়ার। সেক্ষেত্রে প্রতিষ্ঠানের শেয়ারের অবস্থান দেখছি আমরা যে এখন পর্যন্ত 127 টাকা 70 পয়সা অবস্থান করছে বর্তমান মূল্য। এছাড়া সর্বোচ্চ ছিল কিন্তু 2 টাকা বেশি, যার সে সময় ছিল 129 টাকা 80 পয়সায় ছিল। এছাড়া সর্বনিম্ন ছিল 126 টাকা। এছাড়া আমরা যদি দেখি যে 10 নম্বর অবস্থানে রয়েছে কেডি সল্ট লিমিটেড। প্রতিষ্ঠানের শেয়ারের অবস্থান রয়েছে এখন পর্যন্ত বাজার মূল্য সেটা হচ্ছে 75 টাকায়। এছাড়া সর্বোচ্চ ছিল 75 টাকা 90 পয়সা। এছাড়া সর্বনিম্ন ছিল কিন্তু 73 টাকা 60 পয়সায়। এছাড়া আমরা যদি দেখি যে RSRM স্টিল 11তম প্রতিষ্ঠান, সেক্ষেত্রে 20টি শীর্ষ প্রতিষ্ঠানের মধ্যে 11তম অবস্থানে রয়েছে। সেক্ষেত্রে শেয়ারটির বর্তমান বাজার মূল্য কিন্তু রয়েছে 47 টাকা 90 পয়সা, যার সর্বোচ্চ ছিল 48 টাকা 10 পয়সা। এক্ষেত্রে প্রতিষ্ঠানটি কিন্তু শেষ সর্বোচ্চ সর্বনিম্ন ছিল আমরা দেখছি যে 47 টাকা 40 পয়সা। দর্শক, 11টি প্রতিষ্ঠানের আমরা সর্বোচ্চ দর বেড়েছে এমন 11টি প্রতিষ্ঠানের আপনাদের শেয়ারের দরের অবস্থানগুলো এখন পর্যন্ত জানিয়ে দিলাম। সেক্ষেত্রে ডিএসসির সর্বশেষ এই ছিল খবরাখবর। আমরা চলে যাচ্ছি পরের শিরোনামে। এ সময় বাণিজ্য শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। শুরু হলো বিজয়ের মাস ডিসেম্বর। ৭১ মাসেই বাঙালি জাতি অর্জন করে মহান স্বাধীনতা। প্রথম প্রহরে আলোর মিছিল। পিছিয়ে গেল পদ্মা সেতুর 2টি পিলার যুক্ত করে প্রথম স্প্যান বসানোর কাজ। যান্ত্রিক সমস্যার কারণ বলছেন সংশ্লিষ্টরা। গতি আসবে নতুন হ্যামার যোগ হলে। মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে প্রায় ঘটছে জালিয়াতির ঘটনা। নিরাপদ সেবা দিতে এজেন্ট প্রশিক্ষণ কার্যক্রম জোরদার। অপরাধীদের শাস্তি নিশ্চিতের তাগিদ প্রযুক্তিবিদদের। এবং মৌসুমের শুরুতেই নাব্য সংকটে ভোলা থেকে ঢাকা, বরিশাল, লক্ষ্মীপুরের নৌপথ। দুবছরের কারণে নানা ঝুঁকি, দ্রুত ড্রেজিং এর দাবি সংশ্লিষ্টদের। এই ছিল এই সময় বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।